হাতের তুড়িতে যদি দিয়ে দেওয়া যেত চট্টগ্রাম থেকে কেন ঢাকায় আসছে না? ফয়েজ, এটা 6 মাস লাগার কথা না, ইম্পোর্ট করতে এটা আপনি এটা আপা 6 মাস। আমি হয়তো আপনারটা হয়তো সঠিক হতে পারে, এই ব্যবসাটা আমি জানি না, আপনি হয়তো জানেন। ব্যবসায়ীরা বহাল তবিয়তে আছে বলেই সিন্ডিকেট ভাঙা যায়নি। খেজুরটা গত বছর একই সময়ে রমজানে যদি বলি সেইটা না প্রায় 25 টাকার মতো কম। সো মানে ইনফরমেশন একটু থাকতেই পারে, এটা কোনো অসুবিধা না। আবার কোনো কোনো দেখা যায় খুব উন্নত জাতের খেজুর হয়তো সেটা নিয়ে হয়তো দাম এসেছে, সেটা হতে পারে। আমাদের কাছে যতটুকু খবর একদম মার্কেট থেকে গত বছরের রমজানে যে খেজুরটার যে দাম ছিল এই বছরের রমজানে সেটা 25 টাকা কম। এর অন্যতম কারণ হচ্ছে ওই যে ব্যাট ধরে দেওয়া শুল্ক, সেটা গত বছরটা কি আমরা আইডিয়াল ধরে তুলনা করব কিনা সেই প্রশ্নটা বোধহয় সামনে আসা দরকার। আমরা কোনো কিছু তুলনা করব না, আমরা তুলনা করব তখন যখন মানুষ একটা জিনিস কিনে স্বস্তি পায়। এটা হচ্ছে আসলে তুলনা করার মূল জায়গা। আমি ধরেন একটা তুলনা করে দেখাইলাম, বা এই সরকার তো আসলে ওইরকম রাজনৈতিক দলের কোনো সরকার না যে এটাকে খুব প্রচারের মধ্যে নিয়ে এসে আমি গতবারের চেয়ে কমিয়েছি, আগামী ভোটে আমি বেশি ভোট পাবো, ওইরকম ব্যাপার তো নাই। সুতরাং এটা নিয়ে সরকারের এই কারণে তত প্রচারণারও ব্যাপার নাই। তবে স্বস্তির বিষয়ে সরকারের জন্য যদি কিছুটাও হলেও বলি, সেটা হচ্ছে যে বেশ কিছু জিনিস যেমন চাল 1 মাস আগের সঙ্গে এখন স্থিতিশীল। আবার কিন্তু গত রমজানের তুলনায় যদি বলি চালের দামটা 6 থেকে 8 টাকা পর্যন্ত বেশি। যেমন তেল গত রমজানের তুলনায় বললে প্রায় 8-9 টাকা পর্যন্ত বেশি। আর পাওয়া যাচ্ছে না যে সংকটটা, এটা গভর্নমেন্ট আসলে অনেক আগে অ্যাড্রেস করেছিল, কিন্তু যেই সময়টা এসে সরকার এটা অ্যাড্রেস করেছে তখন ইন দ্য মিন টাইম গত সরকার কিছু জায়গায় বিলম্ব করে চলে গেছে। সেটা অজুহাতের বিষয় না, তেল চলে এসেছে। আমার সরকারের দিক থেকে যদি পরিষ্কার করে বলা হয় যে রমজানের শুরু হয়ে গেল, তো আজকে প্রথম রমজান গেল, তো এই 1 সপ্তাহের মধ্যে তেলের বাজার পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। পর্যাপ্ত তেল চলে এসেছে, এটা মার্কেটে পৌঁছাতে যতটুকু সময় লাগে। এই 1 সপ্তাহে মানুষ কি করবে? তেল ছাড়া চলবে? তেল ছাড়া কিন্তু চলছে না, অনেক জায়গায় তেল নেই, কিন্তু তেল ছাড়া চলছে না। অনেক জায়গায় মানুষ তেল কিনতে পারছে না, তেল কিনতে পারছে। আমি আপনাকে বলি যে কালকেও এক জায়গায় কথা হচ্ছিল, যখনই শুনলো তেল নাই সঙ্গে সঙ্গে ফোন করে বললো আমার জন্য 2 বোতল তেল রাখেন। আমাদের মার্কেটে একটা পেনিক ক্রিয়েট হয় অনেক সময়। তো এখন আমি সরকারের এন্ড থেকে আছি, তো এটা আমি বলতে চাই না, মানুষ মনে করবে সরকার এটা ব্যাখ্যা দিয়েছে। যেটা হয়েছে খোলা তেলটা বেশি পাওয়া যাচ্ছে, বোতলজাত তেল নিয়ে আপনি যত জায়গায় দেখবেন সংকটটা বোতলজাত নিয়ে। এখানে মেকানিজমটাকে আমি এই ইকোনমিটা ঠিক বুঝি না, তবে আনফর্চুনেটলি আমাদের কমন সেন্স হচ্ছে বোতলের দাম হবে বেশি, খোলা তেলের দাম হবে কম। না, আমরা যে কি মার্কেটে খোলা তেলের দাম বেশি, তো এই কারণে তেলের সংকটটা পুরোপুরি নিরসন হবে আশা করা যাচ্ছে যে রমজানের প্রথম সপ্তাহের মধ্যেই। আর চালের বিষয়টা, চাল একদম স্থিতিশীল আছে, আরো আসবে। আর ওই আপনি যেটা একমত হয়েছেন এসেছে, আপনি বললেন বাজারে আছে, বন্দরে চলে এসেছে, কিন্তু মানুষ পাচ্ছে না কেন? মানুষ আসতে তো সময় লাগে, বন্দরে পরশুদিন সম্ভবত এটা ডিলে কেন হলো তাহলে? আপনাদের মাথায় ছিল না রমজান শুরু হবে এই সময়টাকে? আমি আপনাকে বলেছি যে সরকার যেই সময়টায় অ্যাড্রেস করেছে, আমি আপনাকে আরেকটু তাহলে খুলে বলি আপনার জন্য এবং দর্শক যারা শুনছেন তাদের জন্য সুবিধা হবে। আমাদের তেলের যে মার্কেটের যারা প্লেয়ার, বিজনেসম্যান, এর মধ্যে একটা অন্যতম স্টেক হচ্ছে এসালম গ্রুপ। সবচেয়ে বড় স্টেকটা ওদেরই, প্রায় 20 থেকে 25 ভাগ স্টেক এককভাবে। এর বাইরের অংশটুকু বিভিন্ন ছোট ছোট সহ ধরেন অন্যান্য প্রতিষ্ঠানের আছে। তো এসালম তো অল অফ এ সাডেন 5 তারিখে শেখ হাসিনার সঙ্গে এসালমও পালিয়েছে। বাস্তবতা হচ্ছে এই, সরকার যখনই নোটিস করেছে যে সামনে আমার রমজান, আমার তেলের এই জায়গাটা, তেল সহ আরও বেশ কিছু প্রোডাক্ট সেগুলি অ্যাড্রেস করতে হবে। কী করণীয়? তেল ইমিডিয়েটলি এক্সিস্টিং যে সমস্ত প্লেয়াররা মার্কেটে আছে, বিজনেসম্যানরা আছে, তাদের সঙ্গে বসে এটা যেন রমজানের সংকটটা তৈরি না হয়। এসালম তো পালিয়েছে অগাস্টে। জি অগাস্টে। এটা 6 মাস লাগলো কেন? তেল ইম্পোর্ট করা লাগে, ইম্পোর্ট করা লাগে। সবচেয়ে ম্যাজিক থাকলে যদি হাতের তুড়িতে যদি দিয়ে দেওয়া যেত চট্টগ্রাম থেকে কেন ঢাকায় আসছে না? এটা 6 মাস লাগার কথা না, ইম্পোর্ট করতে আপনি এটা 6 মাস। আমি হয়তো আপনারটা হয়তো সঠিক হতে পারে, এই ব্যবসাটা আমি জানি না, আপনি হয়তো জানেন, বুঝেন ব্যবসায়ীদের। না, আমি জানি না, কিন্তু লজিক্যালি কথা বললে 6 মাস আপনি যদি রাইট টাইমে চিন্তা করতেন আপনার সামনে চ্যালেঞ্জ কি হবে, না আমি আপনাকে বলছি আপা যে আপনি হয়তো বোঝেন, আমি জিনিসটা বুঝি না। তবে আমার কাছে ইনফরমেশন এতটুকু, তেল সংকট যেটা আছে নাগরিকদের জন্য, এটা অবশ্যই এটা একটা মানে নেতিবাচক দিক সরকারের জন্য অ্যাড্রেস করা আরও জরুরি ছিল। একদিনে সব সরবরাহ করে দিতে পারলে ভালো হতো, কিন্তু এটা একটা বিজনেস মেকানিজম যেটা দাঁড়িয়ে আছে, সেটা ওভারনাইট ভেঙে ফেলা যায় না। আমরা হয়তো অনেক মানে বলার জন্য অনেক কিছু বলতে পারি। আমি আবারও আসবো আপনার কাছে, প্রফেসর ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনার মন্তব্য শুনতে চাই। আপনি কিভাবে দেখছেন, আপনার বিশ্লেষণ কি বলে আসলে বাজারের এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে? দেখেন, আমরা যদি ট্রুলি অ্যানালাইসিস করি তাহলে দেখবেন যে গত বছরেও রমজানের যে অবস্থাটা তৈরি হয়েছিল সেই তুলনায় আমি কিন্তু বলবো যে কিছুটা হলেও স্টেবল। এখন কথা হচ্ছে স্পেসিফিক গুডসের ক্ষেত্রে, যেমন বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু আমাদের যে দেশের যে কালচার,
সেটা হচ্ছে বিজনেসগুলো তো কনসেন্ট্রেটেড, এবং যেটা হচ্ছে মার্কেট কনসেন্ট্রেশন যদি ধরেন কয়েকজনের হাতেই মেজর পোর্শন থাকে, যেটা স্পষ্ট ফয়েজ ভাই বললেন যে আলটিমেটলি হচ্ছে যে 25% যদি একটা তেলের বাজারে, এখন এই 25% মানে কিন্তু 18 কোটি মানুষ প্রতিদিন যে তেল গ্রহণ করে তার পরিমাণটাই যদি চিন্তা করেন হিউজ। এখন বাহির থেকে যখন এটা ইম্পোর্ট করতে হয় তার জন্য কিন্তু একটা প্রক্রিয়া রয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে মোকাবেলা করা, আমি মনে করি নতুন সরকার আসার পর আসলে কোন দ্রব্য কি এইটা সরাসরি মাথায় আসা রমজান আসার চেয়ে বড় হচ্ছে যে তারা কিভাবে পলিটিক্যাল মানে যে জায়গাটায় প্রতিস্থাপন হয়েছে সেই প্রতিস্থাপিত জায়গাটাকে কিভাবে একটু স্থিতিশীল করা, পিপলস পারসেপশন কি তাদের সম্পর্কে, সেটাও ছিল। যে কারণে দৃষ্টিটা যে সরাসরি তখনই পড়েছে না, দৃষ্টিটা হয়তো পরে ক্যালকুলেশনগুলো আসতেছে কোথায় ভ্যাকুম তৈরি হয়েছে, মানে গ্যাপটা তৈরি হয়েছে, সেই গ্যাপটা কীভাবে, সেই জন্য অল্টারনেটিভ সাপ্লায়ারদেরকে যখন করতে হয় তখন সেই ক্ষেত্রে আসলে ডলারের যোগানটা তাদের কাছেও যদি ওই পরিমাণ ব্যবসায় তো তারা ইম্পোর্ট করতে হবে, অতএব এলসি খুলতে হবে, এলসির ক্ষেত্রেও তো একটা প্রতিবন্ধকতা ছিল। এখন এক ব্যবসায়ী যখন একটা নির্দিষ্ট পরিমাণ করে আরও ডাবল একই পরিমাণ করতে চায় তখন তার জন্যও কিন্তু একটা বাধা, অতএব সেই ডিস্ট্রিবিউশনটাই কিভাবে হবে সেটাও কিন্তু একটা বড় মেকানিজম। যাই হোক, আমি সার্বিকভাবে যেটা বলবো সেটা হচ্ছে মূল্যস্ফীতি স্টিল ভেরি হাই। আমরা যে স্পেসিফিক দ্রব্য ধরে অর্থনীতিটা তো আর বলা হয় না, আমার কথা হচ্ছে আমার 400-র বেশি পণ্য এই বাস্কেটের মধ্যে তার গড় মূল্যটা বেড়ে যাচ্ছে, এবং বেড়ে যে যাচ্ছে সেটা সত্য, এবং সেটা 14%, যেটা হয়েছে আমি বলবো নিম্ন মানুষদের উপর একটা বড় ধরনের কষাঘাত, আপনি যদি আঘাত বলেন, মেরে ফেলা বলেন, লাইভলিহুডসের উপর একটা বড় ধরনের আমি বলবো একটা ঝুঁকি তৈরি হয়েছে মেনটেন করা না, বরং আমাদের যে পভার্টি রিডাকশানের কথা যদি বলেন সেটা তো এখন ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতে কি আসছে যে আপনারা আমাদের ভালনারেবল অংশ কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ মানুষ, তার 7% হারে মজুরি বাড়ছে। যদি সরকারের পরিসংখ্যান দেখেন, আপনি যদি 14% মূল্যস্ফীতি, ডাবল ডিজিটে মূল্যস্ফীতির কথা চিন্তা করেন, তাহলে এই ভালনারেবল মানুষগুলা কি হচ্ছে দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে। অতএব পভার্টি রিডাকশনের যে গোল এসডিজির কথা ফোকাস করছে, বাংলাদেশে কিন্তু এখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেই, যেহেতু এই সরকার স্থগিত করে দিচ্ছে। তাহলে আমরা ইন্টারন্যাশনালি কি ভিশনগুলো ফিল আপ করতে হবে তার উপর, সেই ক্ষেত্রে কিন্তু পারছি না। সরকার যতই চেষ্টা করুক পারবেন না। একইভাবে পার ক্যাপিটা ইনকামের ক্ষেত্রে কিন্তু আমরা বড় ধাক্কা খাচ্ছি, ইন এ সেন্স যে আপনি যে পার ক্যাপিটা ইনকাম ডলারে মেজারমেন্ট করতেন, টাকার মান কমে যাচ্ছে। টাকার মান কমে যাওয়াও কিন্তু মূল্যস্ফীতির একটা বড় কারণ।